আচ্ছা 39 জন আসছো, তো চলো আমরা লাস্টের প্রশ্নগুলো একটু দেখি। আমি যেটা বলছিলাম, থ্রু এক সাইড থেকে আরেক সাইডে মুভমেন্ট বুঝে, তাহলে একটা নদী একটা শহরের এক সাইড দিয়ে ঢুকছে, আরেক সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমরা থ্রু ব্যবহার করবো, যেটা এখানে আছে। গোমতী ফ্লোস থ্রু কুমিল্লা। গোমতীকে কি বলা হয় জানো জিকেতে? কুমিল্লার দুঃখ বলা হয় গোমতীকে। গোমতীকে কুমিল্লার দুঃখ বলা হয়, কারণ কুমিল্লায় বন্যা বা যত কালামিটি আছে তার মধ্যে ম্যাক্সিমাম এই গোমতী নদীর কারণে হয়। আচ্ছা, আরেকটা জিকে বলো তো দেখি, চীনের দুঃখ বলা হয় কাকে? আন্তর্জাতিক প্রশ্ন, চীনের দুঃখ কাকে বলে? বলো, খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। আচ্ছা, তাইলে গোমতী ফ্লোস থ্রু দ্য কুমিল্লা, মানে এক সাইড দিয়ে ঢুকছে আরেক সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে, কুমিল্লার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওকে, এরপর দেখো টুয়ার্ড বলছিলাম, অফ বলছিলাম, আচ্ছা এই পেজটা শেষ করছিলাম। এরপর আসো, চীনের দুঃখ কারে বলে বলো, দ্রুত বলো। আচ্ছা এটাও বলছিলাম। আচ্ছা, এই পর্যন্ত গেছিলাম আমরা যে বিটুইন এবং এমং। বিটুইন কখন ব্যবহার করা হয়? বিটুইন সাধারণত দুইজনের মধ্যে বুঝাইতে ব্যবহার করা হয়। এমং মোর দেন টু, দুইয়ের অধিক হইলে আমরা এমং ব্যবহার করি। ওকে, এটা একদম ক্লিন কাট জিনিস। এর বাইরে অনেক সময় দুইয়ের বেশি বুঝাইলেও আমরা বিটুইন ব্যবহার করি। কখন? দেখো, যদি কখনো মনে করো যে 3 জন 4 জন বা 5 জনের কথা বলা হয়েছে, কিন্তু তাদের প্রপার ফর্মটা উল্লেখ আছে। আমি যেমন বললাম যে আমগুলা 5 ভাইয়ের মধ্যে ভাগ করে দাও, তখন কি বলবে? ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গো বিটুইন 5 ব্রাদার্স। কিন্তু তুমি যখন বলবা যে আমগুলা রফিক, শফিক, করিম, আদিল, জব্বার এদের মধ্যে ভাগ করে দাও, তখন তুমি কি বলবো? যখন এরকম স্পেসিফিক করে নাম উল্লেখ থাকে তখন আর এমন ব্যবহার করতে হয় না, তখন বিটুইন ব্যবহার করতে হয়। তাহলে মনে রাখবা, মোর দেন টু হইলেও যদি প্রপার ফর্ম উল্লেখ থাকে সবগুলার, তখন আমরা এমন ব্যবহার না করে বিটুইন ব্যবহার করি। কি বললাম? দুইয়ের অধিকের ক্ষেত্রে যদি তুমি প্রপার নাউন ব্যবহার করো, স্বতন্ত্র বা আলাদা সত্তা যেহেতু বুঝাই, এই ক্ষেত্রে আমরা বিটুইন ব্যবহার করে থাকি। ঠিক আছে, যে দেয়ার ইজ গ্রেট ডিফারেন্স বিটুইন লন্ডন, ঢাকা এন্ড দিল্লি। দেখো তিনটা আছে, স্টিল তিনটার প্রপার ফর্ম উল্লেখ আছে না, এই জন্য বিটুইন হয়েছে। এখানে এমন দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, এমন যখন তুমি বুঝতে পারছো না ডিফিউজড জিনিসটা, তিনটা সিটি আলাদা করে বলে নাই, তখন এমন। আর প্রত্যেকটা আলাদা আলাদা উল্লেখ থাকলে তখন সেটা অবশ্যই বিটুইন হবে। এটা অনেকে জানতে না, প্লিজ এটা রিমার্ক করে রাখো। ওকে, বলো চীনের দুঃখ বলছো কেউ? হুয়াং হো। আচ্ছা, হুয়াং হো, এই যে সবাই বলে ফেলতেছে। থ্যাংক ইউ। মিম বলতেছো হুয়াং হো, লিলি বলতেছো হুয়াং হো, সেজুতি। ওকে, থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক ধন্যবাদ। তাইলে চীনের দুঃখ কারে বলা হয়? হুয়াং হো নদীকে। এরপর আসো, এই জিনিসটাও কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে দেখছিলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কখনো একটা পিরিয়ড অফ টাইম বুঝাই, যে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম, বা 2 দিন 3 দিন 4 দিন 2 মাস 3 মাস 1 বছর 2 বছর, এটা একটা পিরিয়ড যেখানে বুঝতে পারছো ঠিক কতক্ষণ ধরে কাজটা হচ্ছে। আর একটা হইতে পারে যে কাজটা কখন শুরু হয়েছে এটা বুঝে যায়, যেমন মর্নিং বা সানডে মানডে বা এত সালে এই দিনে। তাইলে একটা হচ্ছে একটা কন্টিনিউয়াস পিরিয়ড, ঠিক কতখানি টাইমে হচ্ছে সেটা বুঝাচ্ছে, আর একটা কখন শুরু হয়েছে সেটা বুঝতে। দুইটার ক্ষেত্রে দুই রকম ব্যবহার করা হয়। যখন পিরিয়ড বোঝা যায় 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তখন ফর বসে। যেমন সুমি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফর 6 মান্থস, তাহলে এটা কিন্তু পিরিয়ড বুঝাইতেছে। কয় মাস? 6 মাস। শুরু কখন করছে সে কাজ বুঝতে পারছো এখান থেকে? না, তুমি জাস্ট 6 মাস কনসেপ্টটা পাচ্ছ। এরপর দেখো পয়েন্ট অফ টাইম, অর্থাৎ যখন শুরু হয়েছে সেই শুরুর পিরিয়ডটা যদি থাকে তখন আমরা সিন্স ব্যবহার করি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মানে শুরু হয়েছে কখন? সকালে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন কয়টা বাজে বা এখন দুপুর নাকি সন্ধ্যা এটাও বুঝতে পারছো না, ঠিক কতক্ষণ ধরে যে বৃষ্টিটা হচ্ছে এটাও তুমি বুঝতে পারছো না। ঠিক আছে, তখন কিন্তু আমরা সেন্স ব্যবহার করি। আচ্ছা, এরপর দেখো আরেকটা আছে, আমরা শুধু, দেখেন আমার এই ব্যাটারি, এই আরেক যন্ত্রণা, এটা কি করবো বলো তো? নিয়ে যাও, কেউ এটা নিয়ে যাও, এত এত ডিস্টার্ব করে। আচ্ছা, এরপর যেটা বলতেছিলাম, যে তুমি যদি আরেকটু ফোকাস করে দেখো, তাইলে আরেকটা টাইপ আছে যে ফর ডেজ, ফর আওয়ার্স, এরকম একটা ব্যবহার কিন্তু আছে এই সমস্ত ক্ষেত্রে। তো এই ফর আওয়ার্স ফর ডেজ বলতে কি ব্যবহার করা, কি বোঝানো হয়? তুমি যেমন বলতেছো যে সুমি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 6 মান্থস, এখানে একটা টাইম উল্লেখ আছে 6 মাস। শুধু যদি তুমি বলতা সুমি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর মান্থস,
কোনো এক্সাক্ট টাইম নেই যে 6 মাস নাকি 2 মাস নাকি 5 মাস, তখন অ্যাকচুয়ালি এটা মাসের পর মাস বোঝায়। তুমি যদি বলতো ফর ইয়ার্স, বছরের পর বছর, ফর ডেজ, দিনের পর দিন, তাহলে যদি সংখ্যা উল্লেখ না থাকে তাহলে এটা অনেক বড় একটা টাইম বোঝায়। দিনের পর দিন মানে কিন্তু অনেক দিন, বছরের পর বছর মানে কিন্তু অনেক বছর। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করবা। ওকে আচ্ছা, এরপর বিসাইড তো বললামই, বাই, বিসাইড, নিয়ার, এগুলো একই রকম ভাবে ব্যবহৃত হয়। আচ্ছা, এগেনস্ট কখন ব্যবহার করা হয় দেখো, এগেনস্ট সাধারণত বিরুদ্ধ বা প্রতিকূলতা বোঝায়। এগেনস্ট মানে বিরুদ্ধ, এগেনস্ট কি বোঝায়? বিরুদ্ধ বোঝায়। তো যখন কোনো কিছু কারো বিরুদ্ধে হয় বা তুমি কারোর বিরুদ্ধে কথা বলো, তখন সেই ক্ষেত্রে এগেনস্ট ব্যবহার করা হয়। কারোর সাথে কারো শত্রুতা বোঝায়, তখন এগেনস্ট বসে। যেমন আই হ্যাভ ডিসাইডেড টু টেক লিগাল অ্যাকশন এগেনস্ট হিম, তাহলে আমি সিদ্ধান্ত নিলাম তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নিব, আইনি ব্যবস্থা নিব। তাহলে যেহেতু বিরুদ্ধ বুঝাইতেছে এই জন্য এগেনস্ট হইছে। ওকে, এরপর আসো আরেকটা জিনিস হইতে পারে যে তুমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় আসো, মনে করো এই সাইডে দেয়াল আছে, আমি তো দেখাইতে পারছি না, বা বড় বোর্ডে হেলান দিয়ে এমনি দাঁড়ায় আসো। তাইলে এই ক্ষেত্রে দেখো তুমি দেয়ালে এখন বা বোর্ডে যখন হেলান দিছো, তুমি বোর্ডকে একটা ফোর্স দিচ্ছ, বোর্ডও কিন্তু তোমাকে অপোজিট সেম একটা ফোর্স দিচ্ছে, নাহলে তুমি স্টেবল অবস্থায় দাঁড়াইতে পারত না। তাহলে এরকম ক্ষেত্রে যদি কিছু হেলান দিয়ে দাঁড়ানো বুঝাই, তখন যেহেতু দুইজন দুইজনকে বিপরীত ভাবে বল প্রয়োগ করতেছে, তখন আমরা এগেনস্ট ব্যবহার করি। এখানে সাধারণত লিন এগেনস্ট ব্যবহার করা হয়। লিন এগেনস্ট মানে হেলান দেয়া। লিন এগেনস্ট মানে কি বলো? হেলান দেওয়া। এটা কিন্তু আসছিল পরীক্ষায়। হি ইজ লিনিং এগেনস্ট দ্য ওয়াল, মানে সে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় আছে। ওকে, এটা একটা ব্যবহার গেল। আর একটা হচ্ছে কোনো কিছুকে তুমি যদি মনে করো তুমি না দাঁড়ায় একটা চেয়ার আছে, চেয়ারকে ঠেলে দেয়ালের গায়ে দিলা, তখনও কিন্তু একই রকম চেয়ারও তোমাকে, ওই যে চেয়ারটা ওটাকে প্রেসার দিবে দেয়াল, এবং দেয়ালকে চেয়ারটা প্রেসার দিবে, সেক্ষেত্রেও এগেনস্ট হবে। যেমন পুশ দ্য বেড এগেনস্ট দ্য ওয়াল বা পুশ দ্য চেয়ার এগেনস্ট দ্য ওয়াল, একই রকম। এরপর আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাবাউট টু। অ্যাবাউট মানে কি বলতো? অ্যাবাউট মানে কিন্তু সম্পর্কে বা প্রায় অনেক রকম অর্থ দেয়। আর অ্যাবাউট টু যখন বলবা, অ্যাবাউট টু মানে প্রায়, হব হব। তুমি যদি বলো আই এম অ্যাবাউট টু গো, মানে কি আমি যাবো যাবো, মানে এখনো বের হয়নি, বাট এই যাবো যাবো, একেবারে রেডি, এক্ষুনি বের হয়ে যাবো। আমি আই এম অ্যাবাউট টু ইট, মানে আমি খাবো খাবো করতেছি, এখনো খাওয়া শুরু করিনি, এক্ষুনি শুরু করবো। অ্যাবাউট টু ডাই মানে মরো মরো অবস্থা, এখনো মরে নাই বাট মরে যাবে, এরকম বোঝায়। অ্যাবাউট টু মানে কি বলতো? অ্যাবাউট টু হয়ে গেল, এই যে অ্যাবাউট টু মানে প্রায় ঘটে যাচ্ছে, এরকম হব হব, খাবো খাবো, মরো মরো, এরকম। হ্যাঁ, যেটা মানে একদম হবে, আর একটু টাইম লাগবে হয়তো হইতে, একদম দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে, এরকম বুঝাই। এরপর আসো আচ্ছা, এই জিনিসটা একটু দেখিও, এখান থেকে রিসেন্ট একটা কোশ্চেন আসছিল যে ঠিকানার ক্ষেত্রে আমরা কখন কি ব্যবহার করি। তো এটা দেখো দুইটা ফরম্যাট আছে। একটা হচ্ছে তোমার রোডের নাম উল্লেখ থাকবে শুধু, রোড বা স্ট্রিটের নাম শুধু, কিন্তু তোমার হাউস নাম্বার উল্লেখ থাকবে না। আরেকটাতে হচ্ছে হাউস নাম্বার উল্লেখ থাকবে, হাউস নাম্বার এবং রোড একসাথে উল্লেখ থাকবে। তো এখানে দেখো এটা খুব স্পেসিফিক এবং ছোট একটা জায়গা। আমি তোমাকে যদি বলি বেইলি রোড, বেইলি রোড কিন্তু বিশাল বড় একটা এরিয়া। আর যখন আমি বলবো 233 বেইলি রোড, তখন কিন্তু বেইলি রোডের একটা স্পেসিফিক বাসা, স্পেসিফিক বিল্ডিং। তখন সেই ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট, এইটা বেশ বড় একটা এরিয়া বুঝায়, আর এটা কিন্তু ছোট। ছোট এই জন্য এখানে অ্যাড বসে, টাইম বলো বা প্লেস যদি বলো, তাহলে ছোট সময় ছোট স্থানের আগে অ্যাড বসেছিলাম, তো এখানে এরকম হাউস নাম্বার থাকলে অ্যাড বসে। আর স্ট্রিট বা রোড শুধু উল্লেখ থাকলে আমরা অনও বসাইতে পারি, ইনও বসাইতে পারি। কোনটা বসাবো দেখো, ইনটা ইউনাইটেড কিংডম অর্থাৎ যেটা ব্রিটিশ ইংলিশ বলে থাকি, ব্রিটিশ ইংলিশে ব্যবহার করা হয়, আর আমেরিকান ইংলিশে অন ব্যবহার করা হয়। তুমি তাহলে কি করবা? ইন বসাবো, ঠিক আছে? তাহলে ইনটা মনে রাখিও, এবং যদি সুযোগ না হয় তাহলে অন, যদি না থাকে অপশনে ইন আর কি। ওকে, তাইলে কি কি বললাম? যে ডিফিউজলি বিশাল একটা রাস্তার নাম আছে বা এরকম কিছু নাম আছে, স্পেসিফিক হাউস নাম্বার নেই, বড় একটা এরিয়া বুঝাইতেছে, ইন বা অন, ব্রিটিশ ইংলিশে ইন, আমেরিকান ইংলিশে অন। ওকে, এরপর দেখো যদি স্পেসিফিক করে একটা হাউস নাম্বার বা একটা বাসা নাম্বার বললেই, তখন কিন্তু এটা খুব ছোট একটা জায়গা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাড বসে, ঠিক আছে? তাহলে এক্সাম্পল দেখো, হি লিভস ইন বা অন বেইলি রোড, নাম্বার নাই, হি লিভস এট 287 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, তাহলে এটা কিন্তু একদম স্পেসিফিক ছোট একটা জায়গার জন্য অ্যাড হয়েছে, খেয়াল করিও। আচ্ছা, এরপর উইদিন বা ইন কি অর্থ দেয় জানো তুমি? উইদিন বা ইন মানে মধ্যে, কোন একটা সময়ের মধ্যে, উইদিন
মানে টাইম পিরিয়ডের মধ্যে, ইন মানেও একই রকম ওই দিনের মতোই অর্থ দেয়। যেমন আই উইল বি ব্যাক উইদিন অন আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। আই উইল বি ব্যাক ইন অন আওয়ার, একই, একদম একই অর্থ। ইন মানেও ওই টাইমের মধ্যে, আর উইদিন মানেও ওই টাইমের মধ্যে। সো ইন বা উইদিন এটা একটু মনে রাখা, যে দেখো আই উইল রিটার্ন উইদিন অ্যান আওয়ার, এখানে উইদিন না বলে তুমি ইনও বলতে পারবা। ঠিক আছে, কোন একটা ডিউরেশন বা পিরিয়ড অফ টাইমের মধ্যে বুঝাই। ওর পরে যাবে না কিন্তু, 1 ঘন্টা পরে গেলে আর তুমি উইদিন বা ইন বলতে পারবে না। আচ্ছা, আর যদি এক্সাক্ট কোন টাইম বুঝাই, মানে পয়েন্ট অফ টাইম, ওখানে তো বলতেছিলাম 1 ঘন্টা, যদি এরকম 1 ঘন্টা 2 ঘন্টা না বুঝাই, তুমি যদি বলো রাত 9টার আগে ফিরবো, রাত 10টার আগে ফিরবো, এরকম পয়েন্ট অফ টাইম বুঝাইলে আমরা অ্যাট বসাই। যেমন দেখো, দ্য মিটিং স্টার্টস এট 3, বিকাল 3টায় মিটিং শুরু হবে, রাত 3টাতে শুরু হয় না, তাইলে মিটিং স্টার্ট এট 3, দ্যাট ইজ একটা পয়েন্ট অফ টাইম। তাহলে ডিউরেশন অফ টাইম ইন বা উইদিন, আর একদম পয়েন্ট অফ টাইম বুঝাইলে, এখানে অ্যাট নুন হইতে পারতো, আরো অন্য কিছু হইতে পারতো, তখন কিন্তু আমরা অ্যাড বসাই। ঠিক আছে, আর যদি একদম এক্সাক্ট টাইম বুঝাই, যেমন হচ্ছে কিছু দেশের ক্ষেত্রে বা মেট্রোর ক্ষেত্রে, মেট্রো একদম টাইমলি আসবে, টাইমলি চলে যাবে। আমার বাংলাদেশে একটু ডিলে হইলেও অন্য দেশে হবে না। প্লেনের ক্ষেত্রে বা ট্রেনের ক্ষেত্রে, যেগুলো একদম টাইম মেনটেন করে চলে। তোমার এইচএসসি এক্সাম 10টা মানে 10টাতেই শুরু হবে, মিটিং হয়তো 3টা 10-এ শুরু হইতে পারে, বাট তোমার এইচএসসি এক্সাম 10টা মানে সকাল 10টাতেই শুরু হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা সকাল 10টা মানে সকাল 10টাতেই শুরু হবে। এই সমস্ত ক্ষেত্রে অন বসে, অন টাইম মানে যথাসময়ে, একদম এক্সাক্ট টাইম। বুঝছো তাইলে? ইন বা উইদিন মানে কোন একটা পিরিয়ডের মধ্যে, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা। আর অ্যাট প্লাস সামথিং মানে কোন একটা পয়েন্ট অফ টাইমে, সকাল বিকাল বা সকাল 7টা রাত 10টা এরকম। আর যখন অন বলবো, অন টাইম মানে একদম এক্সাক্ট টাইমে, যেমন পরীক্ষা হচ্ছে এরকম কিছু, যেটা একদম টাইম মেনে চলে এগুলো। ঠিক আছে, বাংলাদেশে আর যাই হোক, পরীক্ষা কিন্তু টাইমলি হয়, পরীক্ষা আবার টাইম ডিলে করে না। আচ্ছা, লাইট অফ হয়ে গেছে, আমাকে কিরকম ভালো লাগতেছে। লাইটটা একটু জ্বালিয়ে দিই। আমার বিড়াল মহাশয় এত ফাজিল হয়েছে, বুঝছো? সরো 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 সরো, ডোন্ট ডিস্টার্ব, নো নো। ঘুমাই থাকো, ঘুমাই থাকো। দেখো আচর দিতেছে। আচ্ছা, তাহলে এটা গেল। আচ্ছা, আর একটা জিনিস আছে, এইটা নিয়ে আমার অ্যাডমিশন পিরিয়ডে প্রচুর কনফিউশন ছিল। বাই ফোন, ওভার ফোন, ওভার দ্য ফোন, বাই দ্য ফোন, অন টেলিফোন, মানে কোনটা কি যে করব বুঝতে পারতাম না। এক এক সময় এক একজন এক এক রকম রুল বুঝাইতো, বাট বুঝতাম না। তো এটা দেখো, যে রুলটা এখানে লেখা আছে, এটা অক্সফোর্ড রেফারেন্স। অক্সফোর্ডে যেভাবে উল্লেখ আছে অবশ্যই আমরা এটা ফলো করবো। এইটা একটু মাথায় ঢুকায় রাখো। আর তুমি যেখানে যাই পাও না কেন, আর কিছু মাথায় ঢুকানোর দরকার নেই। অনেকে তোমাকে অনেক রকম যুক্তি দিবে, অনেক রকম তর্ক দিবে, বাট অক্সফোর্ড ডিকশনারির উপর কিছু আছে না, তুমি কিন্তু ওটাই ফলো করবা। তো দেখো, এখানে 2টা সিচুয়েশন হইতে পারে। একটা সেন্টেন্স হয়তো বুঝাইতেছে যে সে ফোনে কথা বলে কাজ করে থাকে, বা ফোনের মাধ্যমে সে মিটিং করে থাকে এরকম, বা ফোনে ক্লাস করে থাকে, এটা একটা জিনিস হইতে পারে। আরেকটা হচ্ছে, একটা সেন্টেন্সে বুঝাইতেছে সে বর্তমানে কলে কথা বলতেছে বা ফোনে কথা বলতেছে। 2টা সিচুয়েশন। একটা, হ্যাঁ ফোনে এই কাজটা করে, বাট ওই সেন্টেন্সের মধ্যে এটা বোঝা যাচ্ছে না যে কাজটা চলছে। আর একটা, ওই কাজটা বা কথা বলাটা চলতেছে, রানিং। 2টা ক্ষেত্রে 2 রকম ব্যবহার হয়ে থাকে। তো তুমি যখন সাধারণ ব্যবহার বুঝাই, তখন ইদার বাই ফোন ব্যবহার করবা বা ওভার দ্য ফোন। যদি আর্টিকেল ইউজ করো দা, তাহলে ওভার ব্যবহার করতে হবে, আর যদি আর্টিকেল না দাও, শুধু বাই ব্যবহার করতে হবে। আর এটা একদম রেগুলার ব্যবহার, যে ফোনের মাধ্যমে সে মিটিং করে, তাইলে হি কন্ডাক্টস মিটিং বাই ফোন বা ওভার দ্য ফোন। তাহলে ওভার কখন, যখন দা থাকবে, আদারওয়াইজ শুধু বাই ফোন। ওকে। আরেকটা ক্ষেত্রে হচ্ছে কথা চলতেছে, যেমন সে এখন রিনির সাথে কথা বলছে, নিশাত এখন রিনির সাথে কথা বলতেছে, তাইলে হচ্ছে নিশাত ইজ অন দ্য ফোন উইথ রিনি। তাহলে নিশাত রিনির সাথে যখন কথা বলতেছে, এটা চলতেছে সেন্টেন্সে, তুমি বুঝতে পারছো, তখন হচ্ছে অন হয়। যেমন দেখো, এখানে 2টা এক্সাম্পল আছে, আই লাইক টু ডু বিজনেস বাই ফোন বা ওভার দ্য ফোন। এই 2টা তো দেখছো। এবং এখানে কনসেপ্টটা দেখো, যে সে বা আমি ফোনের মাধ্যমে ব্যবসা করতে ভালোবাসি। এখন আমি বুঝাইতেছে না আমি ফোনে কথা বলতেছি, বুঝাচ্ছে না। এই জন্য এই জায়গাটাতে কিন্তু প্রথম রুলটা ফলো করা হইলো। আর একটা দেখো, হি হ্যাজ বিন অন দ্য ফোন টু রিটা ফর অ্যান আওয়ার। কি বুঝাইতেছে, রিটার সাথে সে 1 ঘন্টা ধরে কথা বলতেছে, এখনো গোয়িং অন, চলতেছে, এজন্য কিন্তু এখানে অন হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা একটু দেখিও। আচ্ছা, তো মোটামুটি এই পর্যন্তই ছিল। এই যে এটা ওই ঘরের রেফারেন্সে, এটা এই যে গোল বৃত্তটা,
এটা আমি যে ঘরের প্রেফারেন্স দিয়ে তোমাকে বুঝাইলাম, ঘরের রেফারেন্স এটা একটু দেখিও। ওকে, সব এখানে লেখা আছে। এখন আসো আমি তোমাকে কিছু কোশ্চেন দিই, সলভ করো তো দেখি কেমন পারো। আশা করি মোটামুটি বুঝছো, 8:55 বাজে। সেকেন্ড টাইম আমাদের আসলে অনেকেরই শেষ ক্লাস, কোর্স শেষ, প্যারানের দরকার নেই। আর যারা হচ্ছে একটু দেরিতে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করছো, তাদেরও টেনশনের কিছু নাই, তারা এখন নতুন নতুন এনার্জিতে আছে, বুঝছো? মানে যে কোনো কাজেই বলো না কেন, নতুন শুরু করার এনার্জি, মোশন একটা অন্যরকম থাকে। আচ্ছা, আমি তোমাকে কিছু কোশ্চেন দিই, তুমি একটু আমাকে উত্তর বলবা। আচ্ছা, আমি 1 2 করে লিখতেছি, তুমি আমাকে অবশ্যই 1 2 লিখে তারপর উত্তর লিখবা। আচ্ছা, 1 নম্বর, the snow is falling dash the sky, আকাশ থেকে তুষারপাত হচ্ছে। তো এখানে কি হবে, এই গ্যাপটাতে কি হবে বলো? 1 নম্বর, এটা the snow is falling dash the sky, কোশ্চেন নাম্বার 1। ওকে, এবার আসো 2 নম্বর কোশ্চেন। the elephant is dash the zoo or park। ওকে, এটা গেল 2 নম্বর। এরপর আসো 3 নম্বর প্রশ্ন। he is climbing dash the tree, এটার ক্ষেত্রে কি হবে? ক্লাইম্বিং ড্যাশ দ্য ট্রি, 3 নম্বর। এরপর বলো, আচ্ছা এরপরে হি ওয়াকড ড্যাশ দ্য বিচ। ওকে, এরপর 5 নম্বর বলো, they met ড্যাশ দ্য অফিস। এই 5টা আগে বলো দেখি কি বুঝছো এতক্ষণ। এগুলো যদি পারো তাহলে অনেকগুলো পেরে যাবো। 1 2 3 4 লিখে সবাই লিখে ফেলো, আর যাও আপনি যান, বাইরে যান, যান বাইরে যান, যান যান, দৌড়ান। যাবেন না, উনি ডাকতেছে কিন্তু যাবেন না। আচ্ছা বলেন দেখি, কই উত্তর, কই আপনাদের উত্তর কই? আচ্ছা, ও বাবা অনেকগুলো তো দিয়ে ফেলছে। 3-এ অন বলতেছে, 1-এ ফ্রম, 2-এ ইন, 3-এ অন নুসরাত জাহান। আফসানা বাসা বলতেছে 1-এ ফ্রম, তারপরে 2-এ ইন, ওকে, 3-এ অন। অন দ্য ট্রি, অন মানে কিন্তু কোনো কিছু টাচ করে উপরে থাকা, এমনকি গাছে চড়তেছে, মানে কি গাছের উপরে, গাছের পাতার উপর দিয়ে চড়তেছে, এরকম এরকম বোঝাচ্ছে কি? 3-এ কি হবে অ্যাকচুয়ালি বলতো? ক্লাইম্ব অন মানে আরোহণ করা। কোন ক্ষেত্রে, কিসে আরোহণ করা? তুমি যদি মনে করো বাইক রাইড করছো বা সাইকেল রাইড করছো, তখন ওই যে বাইকের উপর সারফেস বসি যেখানে সিটে, ওখানে তুমি ক্লাইম্ব অন বলতে পারো। But এই জায়গায় কি ক্লাইম্ব অন হবে? গাছ চড়া বা গাছ বেয়ে উঠা কি হইতে পারে, চিন্তা করো তো একটু। 4-এ আলং, ওকে, 4-এ আলং। 3-এ আপ বলছে মিম, 4-এ আলং। 3-এ অন, 3-এ অন বলছো সবাই অ্যালং। আর 5-এ বলছো এট, দে মেট ড্যাশ দ্য অফিস, এট দ্য অফিস। 4-এ ইন বা অ্যালং, হি ওয়াকড ইন দ্য বিচ। ওকে, ইন হয় অ্যাকচুয়ালি গ্রেটার এরিয়া বুঝাইলে। আচ্ছা, আরো বলো, এটার একটা তো কনফিউশন লাগছে না? 3-এ কি হবে বলো তো, এই কনফিউশনটা ক্লিয়ার করো। 5-এ এট, এট, ওকে, ম্যাক্সিমাম তো বলে ফেলতেছো। আরো সবাই, সানজিদা আক্তার আছো,
ইলিজিয়া, রায় আছো, আফসানা, মার্জিয়া, তিশা, অ্যাড বলতেছো। তিনি অ্যাট, হি ইজ ক্লাইম্বিং অ্যাট দ্য ট্রি। অ্যাট কি হবে? আমরা গাছে কিভাবে আরোহণ করি? ক্লাইম্ব মানে উঠা, অনেক রকম উঠা হইতে পারে। যেমন বাইকের উপরে উঠে বসলাম, সেটা হচ্ছে ক্লাইম্ব ওয়ান। যখন তুমি উঠতেছো এবং তোমার আপগ্রেড হচ্ছে, তুমি গাছে কেমন উঠো? গাছে বেয়ে বেয়ে উপরে উঠতেছো, যেহেতু উপরে উঠা হয় এখানে আপ হয়। ঠিক আছে, সো গাছ বেয়ে ওঠার ক্ষেত্রে আমরা আপ ব্যবহার করি। ওকে, এই জায়গায় কিন্তু আপ হবে, তাইলে হি ইজ ক্লাইম্বিং আপ দ্য ট্রি, সে গাছ চড়তেছে বা গাছ বেয়ে উপরে উঠছে। ওকে, তাহলে প্রথম থেকে দেখি, দ্য স্নো ইজ ফলিং ড্যাশ দ্য স্কাই। আকাশ থেকে তুষার পড়ছে। আকাশ থেকে, তাহলে কোনো কিছু থেকে কিছু দূরে যাচ্ছে, কিছু পড়ছে, কিছু আসছে, এরকম বুঝাইলে আমরা ফ্রম ব্যবহার করি। তাহলে এখানে কি হবে? প্রথমটা একদম ক্লিয়ার ফর্ম হবে, আর কিছু হওয়ার সুযোগ নেই ফ্রম ছাড়া। দ্য এলিফ্যান্ট ইজ ড্যাশ দ্য জু আর পার্ক। দ্য হাতি পার্ক বা জুতে আছে। কি বুঝাইতেছে? কোন একটা সীমানার মধ্যে, তাহলে এখানে ইন হয় বা উইদিন হয়। উইদিন সাধারণত সময়ের ক্ষেত্রে হয়, আর এরকম প্লেস বা বাউন্ডারি বুঝাইলে আমরা ইন ব্যবহার করি। ঠিক আছে, বাউন্ডারির ক্ষেত্রে আমরা পড়ছিলাম না ইন বসা, তাইলে সে ওই জু বা পার্কের বাউন্ডারিতে আছে, এই জন্য ইন হবে। এরপর দেখো, এটা তো বললামই, হি ওয়াক ড্যাশ দ্য বিচ। তো আসলে এখানে বিচে অনেক রকম ভাবে হাঁটা যাইতে পারে, আড়াআড়ি ভাবে হাঁটা হইতে পারে। এক সাইড থেকে আমি সমুদ্রে যাইতেছি, তো সাধারণত আমরা বিচে কেমন হাঁটি? যে সাগরের তীর বরাবর এভাবে ধরে হেঁটে যাই, নদী যেভাবে মানে সাগরে পানি যেভাবে আসে প্যারালালি। তো এই ক্ষেত্রে এই জন্য কিন্তু অ্যালংই হয় মোস্ট অফ দ্য টাইম, ইন দিবে না, অ্যাক্রস বা অ্যালং দিতে হয়। সাধারণত অ্যালংটা মোস্ট পারফেক্ট। তুমি নদী, সাগর, রাস্তা, এই সমস্ত জায়গাতে, ম্যাক্সিমাম জায়গাতে চোখ বন্ধ করে অ্যালং দিয়ে দিবা, দেখবো হয়ে গেছে। আরেকটা হচ্ছে দে মিট ড্যাশ দ্য অফিস। তারা অফিসে দেখা করলো। অফিস ছোট্ট একটা জায়গা না, অল্প জায়গা, ছোট্ট জায়গা, এই জন্য কিন্তু এখানে অ্যাড হবে। ওকে, তাহলে কোনো কনফিউশন আছে? আর সবগুলো কিন্তু ক্লিয়ার। কারো দ্বিমত আছো? কেউ দ্বিমত থাকলে বলো, কারো যদি দ্বিমত থাকে। হ্যাঁ, ক্লাইম্বটা একটু আপ লিখবা, তাহলে বুঝছো ক্লাইম্ব অন হয়, ক্লাইম্ব আপ হয়, ক্লাইম্বের সাথে আরো অনেক কিছু হয়, কিন্তু এখানে যেহেতু কনসেপ্ট উপরে উঠা বুঝাইতেছে, এই জন্য আপ হবে। আচ্ছা, এখানে থ্রু বলতেছো, দাও হি ওয়াক থ্রু দ্য বিচ। থ্রু দ্য বিচ হইতে পারে এক কনসেপ্টে, যে বিচের এক সাইড দিয়ে ঢুকে এক সাইড দিয়ে বের হয়ে গেছে, কিন্তু বিচটা কিন্তু এরকম খুবই ডিফাইন্ড না যে এই জায়গা থেকে বিচ শুরু এখানে শেষ, খুবই ডিফিউজড একটা এরিয়া বিচ। সো এখানে থ্রু না দেওয়াই ভালো। থ্রু যেটা খুবই ডিফাইন, একটা রুম, এক সাইড দিয়ে ঢুকছে আর এক সাইডে বের হয়ে যাচ্ছে, একটা বাউন্ডারি আছে। বিচে তো এরকম বাউন্ডারি থাকে না, এই জন্য সাধারণত না দেওয়াই ভালো, থ্রু। আরে সব পারছে তামিম, হাততালি, তামিমের জন্য হাততালি। আচ্ছা, হ্যাঁ, বাইরে থেকে ভেতরে, ভেতর থেকে বাইরে, এরকম ক্রস বুঝাইলে থ্রু বুঝাই। আচ্ছা, সব পারছে। আফসানা, আফসারও ওকে, তোমার জন্য হাততালি। আল্লাহ, কাশতে কাশতে জীবন বের হয়ে যাচ্ছে। পাঁচে ইন হইতে পারে কিনা? দে মেট ইন দা অফিস। আসলে ইনটা একটু বড় জায়গা বুঝাই, তো ইনটা না দেওয়াই ভালো। তুমি যদি বলো ইন বলতে এখানে মধ্যে বুঝাইতেছে, ইন দা অফিস মানে অফিসের মধ্যে, তো এখানে আসলে অফিসটা এরকম কোনো বাউন্ডারি নাই যে তুমি এটা এরিয়া হিসেবে কল্পনা করছো বা এটা বাউন্ডারি হিসেবে কল্পনা করছো। এটা তো একটা স্ট্রাকচার। তো সেই ক্ষেত্রে ইন না দেয়াই ভালো, অ্যাড দেয়াই ভালো। ছোট জায়গা এক, যেমন ঢাকা ইউনিভার্সিটি একটা এক্সাম্পল দেখছিলাম, অফিস দেখছিলাম, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসছে যেগুলো দিচ্ছে, এবং এখানে আমি যেগুলো উত্তর করছি এগুলাই অপশনের মধ্যে ছিল, খুবই কমনলি অ্যাকসেপ্টেবল। এখানে আরো অনেক কনসেপ্টে তুমি অনেক কিছু বলতে পারো, যেমন দ্য স্নো ইজ ফলিং ফ্রম দ্য স্কাই। মনে করো যে এখানে তুমি একটা রূপকথার গল্প দেখতেছো, যেখানে আকাশে এই তুষারটা না পড়ে আকাশের মধ্যে ভেসে বেড়াইতেছে, তখন কনসেপ্টটা অন্যরকম হয়ে যাইতো। বাট এটা একদম জেনারেল যে কনসেপ্ট, তার উপর বিল্ড করে উত্তর করে। ঠিক আছে, আর প্র্যাকটিসের জন্য মেরর্স এইবার যে বইটা আসছে কাইন্ড অফ এনাফ। তারপরও আমরা বলে থাকি যে যেহেতু প্র্যাকটিসের জন্য প্রচুর এক্সাম নিতে হয়, তো একটা বই কেন পড়বো? আমরা সবগুলো বই পড়ি। তো তোমাদের জন্য এই জন্য যে জিকে প্ল্যানার বলো বা প্রশ্ন ফাঁস এক্সাম বলো, যে টাইপের এক্সামই বলো না কেন, যেগুলো অ্যারেঞ্জ করা হয়, এখানে তোমরা অন্য পিডিএফ দিয়ে তোমাকে ঠিক করে দেয় এখান থেকে একটু পড়ো। তো তুমি সেই এক্সাম গুলো দাও, এর বাইরে আর কিছু লাগবে না। আমাদের যে রুটিন, এটা ফলো করলেই তোমার জন্য এনাফ হবে। বাইরে থেকে যে বইটার পড়া দিচ্ছি, বইটা ফলো করো, যেটুকু পড়া দিচ্ছি সেটুকু পড়ো, এবং সাথে মেরোয়ার্স। ঠিক আছে,
তাইলে আজকে এই পর্যন্ত থাক, 9টা 5 বাজে। আমি তোমাদের যে ক্লাসগুলো পেন্ডিং আছে, আমার 2টা ক্লাস বাকি আছে। একটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ, ফ্রেজ এন্ড ক্লজ লেখা আছে, ওটা অ্যাকচুয়ালি ফ্রেজ ক্লজ না, ইডিয়মস ফ্রেজ হবে। ফ্রেজ ক্লজ তো হয়ে গেছে। আর একটা হচ্ছে কি বাকি ছিল, গ্রুপ ভার্ব। এই 2টা বাকি আছে আমার। এই 2টা ক্লাস আমি খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করাই দিব। আর মিমের কিছু ক্লাস বাকি আছে, আমরা আজকে কথা বলে একটা ডিসিশনে আসবো যে কবে কিভাবে কি করব, তারপর তোমাদেরকে এটা ক্লিয়ার করে জানানো হচ্ছে। আর আজকে কিন্তু গ্রুপ ভার্ব হয় নাই, ঠিক আছে? আজকে শুধু প্রিপোজিশন হয়েছে, তো পরীক্ষা শুধু প্রিপোজিশনের উপরেই হবে। ওকে, আচ্ছা, ওকে। মিম আল্লাহ হাফেজ বলে দিয়েছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, না হইলে টাটা, আল্লাহ হাফেজ আমার পক্ষ থেকেও। আচ্ছা, এখন বলতেছো যে ডেইলি এক্সামের মধ্যে মেডওয়ার্স এর বাইরে অন্য কিছু পড়বো কিনা। তো যেহেতু দেখো তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো, অলরেডি কিন্তু জিকে প্ল্যানেরও অনেক এক্সাম দিচ্ছ, আরো অনেক কিছু পড়ে ফেলছো। তো যখনই তুমি একটা টপিক পড়ছো, সাথে ওগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা। কেন ফেলবা? কারণ তুমি যদি প্র্যাকটিস না করো, রিভিশন না করো, অ্যাকচুয়ালি প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয় না। রিভিশন বিশাল একটা জিনিস। এখন তুমি যদি এখন বলো যে আমি আজকে এই টপিকটা পড়ছি, যেহেতু আমার তো ওই রেগুলার এক্সামের ওই পেজ, ওই বই তো লাগতেছে না, ওটা তো মেনশন নাই, কেন পড়বো? তুমি যদি এই টাইমের মধ্যে রিভিশনে না আনতে পারো, আমরা তো সময় পাবো না। তোমাকে আমি যখন জিকে প্ল্যানার পড়াচ্ছে, তোমাকে মাস্টার পড়াবো, আমি অ্যাপেক্স পড়াবো, কম্পিটিটিভ এক্সাম পড়াবো, তাইলে এত যদি বই পড়াই, আমি একবারই সুযোগ পাবো তোমাকে শেষ করার। বাকি রিভিশনটা তোমাকে করতে হবে। কখন করতে হবে? এই যে রেগুলার এক্সাম দিচ্ছ এর সাথে পড়বা, তারপর তুমি যখন মডেল টেস্ট দিবা এরপর তার সাথে পড়বা, অন্য পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল দিবা তার সাথে পড়বা, এভাবে করে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে টাটা, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাক।